আমরা আজকে আসলে যেটা পড়বো সেটা হচ্ছে ফাংশনের যে অর্থগোনালিটি যে বিষয়টা আছে সেটা সম্বন্ধে আমরা জানবো। তো ফাংশন অর্থগোনালিটি কি এটা ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করি। এখন আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, ওইটা হচ্ছে আপনারা যখনই কোনো জায়গায় অর্থ এই টার্মটা দেখবেন, ধরেন আপনি কোনো জায়গায় অর্থ এই টার্মটা দেখবেন ম্যাথমেটিক্সে, এইটা দেখার সাথে সাথে আপনি কি বুঝবেন বলেন তো? কেউ কি বলতে পারবেন? কোয়ার্ডিনেট সিস্টেম, মানে কি কি সিস্টেম? আচ্ছা, এই যে ম্যাথমেটিক্সে আপনি যেই জায়গায় অর্থ টার্মটা দেখবেন ওইখানেই বুঝবেন মানে পারপেন্ডিকুলার টাইপের কোনো বিষয় হয়তো আছে। ঠিক আছে, মানে কোনো কিছু তার অন্য আর একটা বিষয়ের সাথে হয়তো পারপেন্ডিকুলার। আরো অনেক কিছু থাকতে পারে, মানে হচ্ছে আরো অনেক কন্ডিশন থাকতে পারে, 5টা 6টা। ধরেন ওদের ডট প্রোডাক্ট জিরো, বা ওরা ধরেন আরো অনেক কিছু, মানে আরো অনেক ইনফরমেশন থাকতে পারে। কিন্তু একটা জিনিস কমন, ওইটা হচ্ছে ওইখানে পারপেন্ডিকুলার টাইপের কিছু একটা টার্ম থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন অর্থ এই ওয়ার্ডটা দেখার সাথে সাথে। এখন আমরা তাহলে এই ভিডিওটাতে চলে যাই। এখন এইখানে বলছে ফাংশনের যে অর্থগোনালিটি এটা এক্সপ্লেন করা হয়েছে। তাহলে ঠিক আছে, আমরা দেখি যে এই ভিডিওতে কি বলতে যাচ্ছে, মেইন যে থিমটা। আচ্ছা, ফাংশন অর্থগোনালিটি এক্সপ্লেন করতে যাচ্ছে। তো এক্সপ্লেন করার জন্য এইখানে এইখানে প্রথমে হচ্ছে বেশ কিছু এক্সাম্পল দেয়া আছে। শ্রোডিঞ্জার ইকুয়েশন মানে ফাংশন যে অর্থগোনালিটি বা ওয়েভ যে পারপেন্ডিকুলার হয়, এইটা জাতীয় জিনিসগুলো সবচেয়ে ভালো ব্যবহার করছে শ্রোডিঞ্জার, তারপর ম্যাক্সওয়েল। ওদের যে ইকুয়েশন গুলো আছে মানে ওয়েভ রিলেটেড, মানে পার্টিকেল থিওরি, ওয়েভ থিওরি, ওইখানে দেখবেন বারবার এই জিনিসগুলা আসে, মানে ফাংশন অর্থগোনালিটি। এখন আমরা বোঝার চেষ্টা করি যে ফাংশন অর্থগোনালিটি জিনিসটা কি। তো ফাংশন অর্থগোনালিটি বোঝার আগে আমরা হচ্ছে জেনারেল দুই একটা ফাংশন নিব। এখানে ধরেন ফাংশন অর্থগোনালিটি বোঝার আগে আমরা ফাংশন নিয়ে তো চিন্তা করব, কিন্তু এর আগে আমাদের যে ফ্যামিলিয়ার কিছু টার্ম আছে, ডট প্রোডাক্ট, ওইটা দিয়ে এখানে প্রথম জিনিসটা বোঝাচ্ছে। আচ্ছা, এইখানে যেটা বোঝাচ্ছে, ধরেন আমাকে এ একটা ভেক্টর দিল আর বি আর একটা ভেক্টর দিল, এরপর এ ডট বি সমান কত এটা বের করতে বললো, মানে ভেক্টর দুইটা ডট গুণফল। তো এখন এই ভেক্টরটা এখানে যে 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আই ক্যাপ, এটা কি সবাই বুঝতে পারতেছেন? মানে এই ভেক্টরটা 10 মানে কি, এক্স আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ, তার মানে হচ্ছে আই ক্যাপই তো, তাই না? আর বি ভেক্টরটা যে জে ক্যাপ বা জে ক্যাপের হচ্ছে মাল্টিপল, এটা কি বুঝতে পারতেছেন? 0 5 জে ভেক্টরটা, এই ভেক্টরটা 0 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ, তার মানে জে ক্যাপ কে পালন করা হয়েছে। এটা কি সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওরা যে ভেক্টর দুইটা আঁকছে ওইটা আমরা একটু দেখি যে ভেক্টর গুলা কেমন। ধরেন আমি যদি কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করি, এটা ধরেন কোঅর্ডিনেট সিস্টেম, হ্যাঁ। এখন কোঅর্ডিনেট সিস্টেমে এটা ধরেন 5, আর এটা ধরেন 1, আর এদিকে এটা হচ্ছে 1, মানে এটা এক্স এটা ওয়াই। তো এটা তো আই ক্যাপ, তাই না? তো একটা ভেক্টর যদি 1 0 দিয়ে ডিনোট করে এরকম,
মানে 10, এই ভেক্টরটা। তাহলে এই ভেক্টরটা আসলে আই ক্যাপ ডিনোট করতেছে না ইনডিরেক্টলি? আর বি আর একটা ভেক্টর কিরকম ডিনোট করছে? 0, 5। তার মানে 0 থেকে 5 ডিনোট করতেছে না? তাহলে এটাই বি ভেক্টর না? মানে 0, 5। তার মানে এটা আসলে কি, এটা যদি আমি ভেক্টরে লিখি, xi ক্যাপ প্লাস 0 j ক্যাপ, আর এটা বি ভেক্টরটা কি, 0 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ, এরকম ভেক্টর, তাই তো? তাহলে এখন আপনি কি একটা জিনিস বুঝতেছেন, এ ডট বি মানে কি? এ ডট বি, এ আর বি ভেক্টরের যদি আমি গুণ করি, সিস্টেমটা কি? মানে সরি, এটা xi ক্যাপ না, এটা হবে 1i ক্যাপ। এখানে একটু ভুল হয়েছে, এটা 1 হবে, 1i ক্যাপ হবে। মানে 1 × i ক্যাপ, আমি ভুলে এক্স এ রাখছি। তাহলে এ ডট বি, এ ডট বি এর জেনারেল ফর্মুলা কি, এ যদি ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ হয়, আর বি যদি bxi ক্যাপ প্লাস by j ক্যাপ হয়, তাহলে আপনারা কেউ কি বলতে পারবেন যে এটার ফর্মুলাটা কি হবে, এ ডট বি এর? স্যার, এ এক্স প্লাস বি এক্স ইন্টু আই প্লাস হচ্ছে এ ওয়াই প্লাস বি ওয়াই ইন্টু জে। প্লাস ছিল নাকি এক্স গুণ বি এক্স ইন্টু আই? হ্যাঁ, এটাই বলছি। আচ্ছা সরি, আপনি হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লাই হবে। এ ওয়াই ডট বি ওয়াই ইন্টু জে, তাই তো? আচ্ছা, এইখানে আমার এ ভেক্টরটা কি দেয়া আছে, আই ক্যাপ শুধু, তাই না? তার মানে এ এক্স এর ভ্যালু কত, 1। আর বি এক্স এর ভ্যালু কত, 0 না? 0 j ক্যাপ। তাহলে এ এক্স এর ভ্যালু 1, এই যে 1 × 0 i ক্যাপ, প্লাস বি ভেক্টরটা কি, 0 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ, তাই তো? তাহলে এটা কি, এ ওয়াই না, এটা বি ওয়াই। তাহলে এ ওয়াই কি 0, আর বি ওয়াই কি 5 j ক্যাপ, তাই তো? তাহলে রেজাল্ট্যান্টটা 0 হইতেছে না, এ ডট বি? সবাই কি এই পোর্শনটা বুঝতে পারছেন? এটা জাস্ট সিম্পলি হচ্ছে ডট গুণ। আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন, তাহলে এখন আমরা আবার আমাদের সে ভিডিওতে ফিরে যাই। ও আচ্ছা, এখানে যেটা দেখাতে যাচ্ছিলাম, আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, আমাদের যে এ ভেক্টর, এটা তো এ ভেক্টর ছিল এই দিক বরাবর, তাই না? আর এই দিক বরাবর কি ভেক্টর ছিল, বি ভেক্টর না? তাহলে এ ডট বি সমান 0 হলে এ আর বি যে পরস্পর লম্ব, এটা কি খেয়াল করছেন আপনারা? মানে এখানে যে পারপেন্ডিকুলার ছিল। আচ্ছা, আমাদের এ ডট বি তো 0 আসছে, তাই না? এ ডট বি 0 আসছে, কিন্তু আমি যেটা বুঝাইতে চাইছি, এই যে এ ডট বি সমান যখন 0, এই যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, যেটা হচ্ছে আই ক্যাপ, এই যে মানে আই ক্যাপ, আর বি ভেক্টর হচ্ছে 5 j ক্যাপ, ঠিক আছে, 5 j ক্যাপ। তো এ ডট বি সমান তো 0 আসছে, তাই না? আচ্ছা, এ ডট বি সমান 0 আসছে। এইখানে আপনারা কি খেয়াল করতেছেন, এই যে বি ভেক্টর যেটা আর এ ভেক্টরটা, একটা আর একটার উপর পারপেন্ডিকুলার, এটা কি খেয়াল করছেন? মানে লম্ব না? এটা এক্স অ্যাক্সিস এর দিকে আছে, আর বি ভেক্টরটা কই আছে, ওয়াই অ্যাক্সিস এর দিকে না? তো এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মাঝের অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি না?
এটা কি সবাই বুঝছেন? জি স্যার, বুঝছি। জি স্যার। আচ্ছা, এখন তাহলে এইখানে দেখেন, এইখানে a.b=0 আসছে। এখন ফিজিক্সে আপনাদের ডট গুণ যখন পড়েছিলেন তখন কি মনে আছে, দুইটা ভেক্টরের যদি ডট প্রোডাক্ট 0 হয়, ভেক্টর দুইটা পারপেন্ডিকুলার হয় বা অর্থগোনাল হয়? জি এটা কি স্যার। মনে আছে? পারপেন্ডিকুলার কোনো জিনিসকে ম্যাথমেটিক্যালি অ্যাসাইন করলে করে অর্থগোনাল টার্ম দিয়ে। হ্যাঁ? আচ্ছা, তো ওইটা যেরকম ভেক্টরের ক্ষেত্রে ট্রু, সেম জিনিসটা হচ্ছে ফাটা হচ্ছে সাইন এক্স ফাংশন, আর একটা হচ্ছে sin 2x। ঠিক আছে? তো এখন সাইন এক্স ফাংশনের গ্রাফ কিরকম আসবে? সাইন এক্স ফাংশনের গ্রাফ কিরকম হবে? এই যে ও ড্র করতেছে সাইন এক্স ফাংশনের গ্রাফ, sin 2x এর কি হবে? সাইন এক্স এর চেয়ে একটু হাই ফ্রিকোয়েন্সির হবে না? মানে ওয়েভটা হচ্ছে আরো হাই অ্যামপ্লিচিউড, ডাবল অ্যামপ্লিচিউড, কিন্তু একটু ফাস্টার হবে, তাই তো? এই যে দেখেন, এটা একটু ফাস্টার হচ্ছে না sin 2x এর গ্রাফটা সাইন এক্স এর চেয়ে? এই যে মানে এটার হচ্ছে ওয়েভ লেংথ কম, সাইন এক্স এর গ্রাফের ওয়েভ লেংথ বেশি। ওয়েভ লেংথ মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স। আর এটা হচ্ছে খুব ফাস্ট, পাইতেই হচ্ছে এটার পিরিয়ড পেয়ে যাচ্ছে, তাই না? আর সাইন এক্স এর পিরিয়ড কি ছিল? টোয়াইস পাই। আপনারা যেহেতু ফুরিয়ার সিরিজ পড়ছেন, আপনারাও খুব ভালো জানেন পিরিয়ড বলতে আমরা কি বোঝাই, লিস্ট পিরিয়ড, যেটা বারবার রিপিট হয়। আচ্ছা, এখন তো এইখানে সাইন এক্স আর sin 2x এর গ্রাফ এভাবে আঁকলো। এখন জিনিসটা দেখেন, এইখানে আমরা যদি এই যে সাইন এক্স আর sin 2x এইগুলা নিয়ে বিভিন্ন পয়েন্টের সাপেক্ষে ডেটা নিই, যে ধরেন যখন θ 0 ডিগ্রি সাইন এক্স এর ভ্যালু কত, π/6 এ কত, π/3 তে কত, π/2 তে কত, এরকম হচ্ছে বেশ কয়েকটা ডাটা নিচ্ছে। এখানে π/8, 2π/8, এরকম বিভিন্ন ভ্যালুতে ডাটা নিচ্ছে। ভেরি গুড। এটা সাইন এক্স এর ক্ষেত্রে যেরকম নিল, sin 2x এর ক্ষেত্রেও এক। এই যে sin 2x এর ক্ষেত্রেও নিল। তো এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি ইন্ডিভিজুয়ালি এই প্রত্যেকটা ভ্যালুকে গুণ দেন, মানে এই যে 0 × 0 প্লাস 0.38 × 0.71, 0.71 × 1, মানে করেসপন্ডিং প্রত্যেকটা ভ্যালুকে গুণ দিতে থাকেন। এখানে কিন্তু সবগুলা ভ্যালু নেয় নাই কিন্তু। আপনি ধরেন 0 থেকে 2π পর্যন্ত সবগুলা অ্যাঙ্গেলের জন্য সবগুলা ভ্যালু গুণ দিলে কেউ কি বলতে পারবেন রেজাল্টটা কত আসবে? মানে এরকম ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পয়েন্ট আমরা গুণ দিচ্ছি, ডট গুণে যেরকম ax, bx, a/by, by এইভাবে গুণ দিই। এখানে 0 × 0, মানে প্রত্যেকটা ভ্যালুর করেসপন্ডিং এই সাইন এক্স sin 2x এই দুইজনকে যদি গুণ দেওয়া হয়, তাহলে রেজাল্ট কত আসে বলুন তো? কেউ কি বলতে পারবেন? উপায় আসবে। ওকে, তো আমরা হচ্ছে অর্থগোনাল ফাংশনটা দেখছিলাম। তো আমরা জিজ্ঞেস করেছিলাম sin 2x এর এই যে প্রত্যেক যে লাইন বাই লাইন আমরা যদি এই প্রত্যেক পয়েন্ট ওয়াইজ যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটার value কত আসবে? মানে ধরেন এই থিটা যখন 0 ডিগ্রি, sin 1 sin 2x এর এই দুইটা ভ্যালু মাল্টিপ্লাই করলাম, তারপর থিটা যখন হচ্ছে π/8, তখন sin 1 sin 2x এর ভ্যালু দুইটা মাল্টিপ্লাই করলাম, 2π/8 এর ভ্যালু গুলো মাল্টিপ্লাই করলাম, 3π/8 এ মাল্টিপ্লাই করলাম, 4π/8 এ মাল্টিপ্লাই করলাম, এরকম ইন্ডিভিজুয়ালি সব যদি আমরা মাল্টিপ্লাই করি, এটার ভ্যালু আসলে আমরা পাবো জিরো। জিরো পাবো, মানে প্রত্যেকটা জিনিস যদি মাল্টিপ্লাই করি। এখন কেন এই ঘটনা ঘটে জানেন? কারণ এইখানে ঠিক যতগুলো পজিটিভ ভ্যালু আছে, ঠিক ততগুলো নেগেটিভ ভ্যালু আছে। আমি যে বাইরের ফাংশনাল ভ্যালু নেব, সাইন এক্স এর, সাইন এক্স এর এরিয়া আন্ডার দ্য কার্ভ 0 না?
মনে আছে? আমরা যে দেখেছিলাম এটার নেট সাইন্ড এরিয়া যদি প্লাস এ হয়, এই আপার পার্টটার লোয়ার পার্টটার কি হবে, মাইনাস এ। এটা সাইন 2x এর ক্ষেত্রেও ট্রু না? ঠিক যতটুক পজিটিভ ততটুক নেগেটিভ, যতটুক পজিটিভ ততটুক নেগেটিভ। তাহলে এদের মাল্টিপ্লাই করা মানে কি? মানে জিনিসটা তো আলটিমেটলি জিরোই আসবে না? এটা কি বুঝতে পারছেন? জি স্যার, জি বুঝছি। স্যার। আচ্ছা, তো এখন এটার আমরা যদি এইভাবে গুণ গুণ আকারে না লিখে একসাথে, স্ট্যাটিস্টিশিয়ানরা কি করে সামেশন আকারে লেখে, আর ম্যাথমেটিশিয়ানরা কি করে 0 থেকে 2 পাইতে ইন্টিগ্রাল হিসেবে লিখবে। 0 থেকে 2 পাইতে sin x sin 2x dx এর ইন্টিগ্রাল, এটা তো জিরোই আসবে, ওই যে এরিয়া আন্ডার দ্য কার্ভের কনসেপ্ট। তাহলে দুইটা ফাংশন যদি তাদের পিরিয়ডের মাঝে ইন্টিগ্রেট করলে জিরো আসে, এদেরকে মাল্টিপ্লাই করে, মানে দুইটা ফাংশনকে গুণ করলেন, ওই যে ডট প্রোডাক্টে যেরকম দুইটা ভেক্টরকে ডট গুণ করি, ওইরকম দুইটা ফাংশনকে যদি আমরা তাদের পিরিয়ডের মাঝে ডট গুণ করে ইন্টিগ্রাল করি, তাহলে যদি জিরো আসে তাহলে বুঝলাম ফাংশন দুইটা অর্থগোনাল। এই যে sin x আর sin 2x অর্থগোনাল। তো এটাই হচ্ছে থিওরাম। মানে F1 F2 এদেরকে যদি এ থেকে বি, মানে এদের পিরিয়ডের মাঝে ইন্টিগ্রাল করে জিরো পাওয়া যায়, তাহলে F1 আর F2 দুইজনেই অর্থগোনাল ফাংশন। এটাই হচ্ছে ফাংশনের অর্থগোনালিটি। বোঝা গেছে? সবাই কি বুঝতে পেরেছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখন আমাদের যে বইটা আছে সেই বইতে চলে যাই। আচ্ছা, তো আমাদের এই সম সিরিজের যে বইটা আছে, এই যে ফুরিয়ার অ্যানালাইসিস, এটার যে চ্যাপ্টার 3, ওই চ্যাপ্টার 3টাই হচ্ছে আমাদের অর্থগোনাল ফাংশনস বা অর্থগোনালিটি। এইখানে হচ্ছে আমাদের মিনিমাম এই অর্থগোনাল ফাংশনস, অর্থগোনাল সেটস, অর্থগোনালিটি উইথ রেসপেক্ট টু এ ওয়েট ফাংশন, এতটুক পর্যন্ত মিনিমাম পড়াই লাগবে। ঠিক আছে? তো আর পার্সেপলস আইডেন্টিটি ফর অর্থনর্মাল সিরিজ, এক্সপানশন অফ ফাংশনস ইন অর্থনর্মাল সিরিজ, এগুলোও আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন হচ্ছে চলে যাই আমাদের যে অর্থগোনালিটির কনসেপ্ট গুলো আছে ওইদিকে। আচ্ছা, তো এইখান থেকে আমাদের শুরু। এখন আপনারা করবেন কি, এই টপিক গুলো বই থেকে পড়ার চেষ্টা করবেন। তো এটা আমরা দেখি বই থেকে কিভাবে বুঝতে হয়। তো দেখেন, অর্থগোনাল ফাংশনস ডেফিনেশনস ইনভলভিং অর্থগোনাল ফাংশনস। তো প্রথমে অর্থনর্মাল সেটস। অর্থনর্মাল সেটস কি জিনিস ওটা বোঝাচ্ছে। তো এইখানে মেনি প্রপার্টিস অফ Fourier সিরিজ কনসিডার্ড ইন চ্যাপ্টার 2 ডিপেন্ডেন্ট অন সাচ রেজাল্টস অ্যাজ, মানে আমরা যখন ফুরিয়ার সিরিজ পড়তেছিলাম এখানে এই টাইপের বেশ কিছু রেজাল্ট ছিল, যে 0 to L সাইন n πx/L m πx/L ইন্টু সাইন n πx/L ডিএক্স সমান জিরো। আর হচ্ছে cos 0 to L cos m πx/L cos n πx/L ডিএক্স এটা সমান জিরো যখন m ইজ নট ইকুয়ালস টু n। এই টাইপের আমরা কিছু কন্ডিশন দেখছিলাম। তো এখন দুইটা ভেক্টর এ আর বি হচ্ছে নর্মালি অর্থগোনাল বা পারপেন্ডিকুলার হয় যদি এদের ডট গুণফল জিরো হয়, বা ax bx প্লাস ay by প্লাস az bz সমান জিরো, বা যদি 1 2 ধরা হয়, এটা ax bx না ধরে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 সমান জিরো, যদি ভেক্টর গুলোকে এইভাবে ধরা হয়। Although not geometrically or physically obvious, these ideas can be generalized into vectors with more than three components. In particular, we can think of a function, say a of x, as being a vector with an infinity of components, মানে infinite dimensional vector. The value of each component being specified by substituting a particular value of x taken from some interval a b. It is natural in such cases to define two functions ax bx as orthogonal in ab, মানে a থেকে b এই লিমিটের মধ্যে ax bx dx এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এটা যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি ax আর bx এই ফাংশন দুইটা অর্থগোনাল। ঠিক আছে?
তো আপনারা যখন বই পড়বেন, এখানে অনেকগুলো লেখা ইনিশিয়ালি লেখা থাকবে, এগুলো প্রথম দিকে নাও বুঝতে পারেন। তো আপনি যেটা করবেন, স্কিম থ্রু করবেন। মানে বই পড়ার সময় প্রথমবার স্কিম থ্রু করতে হয়। মানে পড়তে আপনারা কেন কম পারেন, এটার একটা কারণ হচ্ছে, ধরেন আপনি এইগুলো পড়া শুরু করলেন, টুকটাক বুঝলেন, যেহেতু 4 ইয়ার সিরিজ পড়ছেন, এইটুকু যেহেতু ইন্টারনাল ফিজিক্স বইতে পড়ছেন, এইটুকুও বুঝেন। এখন যখন এসব আসছে, উই ক্যান থিঙ্ক অফ এ ফাংশন সে ax as being a vector with an infinity of components, an infinite dimensional vector, the value of each component being specified, এই যে এই লাইনটা যখন আসে, তখন হচ্ছে আপনারা চিন্তা করেন, আরে এখন তো বুঝতেছে না, এটা তো বোরিং, বাদ দিই, মানে আমি লেকচার সেটে যাই। এরকম করবেন না, না বুঝলে নাই। আর এখন তো ডিপসিক চ্যাট জিপিটি আছে, আপনি এই লাইনটাই ডিপসিক বা চ্যাট জিপিটি কে বলেন যে এক্সপ্লেন দিস লাইন টু এ হাই স্কুল সায়েন্স স্টুডেন্ট। ঠিক আছে? মানে এই জায়গাটা কপি করেন, কপি করে এই লাইনটা হচ্ছে দিতে বলেন। আচ্ছা, আমার এখানে হচ্ছে কপি করা যাচ্ছে না, যেহেতু আমি স্ক্রিন শেয়ার আছি। আমি এক কাজ করি, এটা স্ক্রিনশট নেই। স্ক্রিনশট নিয়ে ওকে বলি যে এই লাইনটা আমাকে একটু বুঝাই দিতে। তো স্ক্রিনশট নিলাম। এখন হচ্ছে আমি ডিপসিকে যাই। আচ্ছা, আচ্ছা, এখন আমি বলে যে এক্সপ্লেইন, দেখেন একটা image আসছে, দ্য টেক্সট ইন দ্য ইমেজ টু এ হাই স্কুল সায়েন্স স্টুডেন্ট। দেখেন দিলাম। দেখে ও এখন আমাকে কিভাবে বোঝায়, ধরেন আমি এন ডাইমেনশনাল, ইনফাইনাইট ডাইমেনশন, এগুলো আমি বুঝি না। তো দেখেন আমাকে হচ্ছে সে হাই স্কুল সায়েন্স স্টুডেন্ট ধরে একদম সব বুঝাই দিচ্ছে। মানে ফাংশন অ্যাজ ভেক্টরস কিরকম হইতে পারে, তারপর অর্থগোনাল ভেক্টরস কি। আপনি যখন এটা হচ্ছে পড়বেন, তখন জিনিসগুলো মোটামুটি বুঝতে পারবেন। তো এটা হচ্ছে বেশ ভালো একটা সিস্টেম। আপনি যখনই শুধু ম্যাথের কেন, যে কোনো কিছুর টপিকটা না বুঝলে বলবেন যে এক্সপ্লেইন দা বিলো টেক্সট টু এ হাই স্কুল সায়েন্স স্টুডেন্ট, তাহলে সে সহজ ভাষায় আপনাকে আইডিয়াটা বুঝায় বলবে। এই যে দেখেন বেশ কিছু এক্সাম্পল দিয়েছে। আচ্ছা, আর হচ্ছে আমরা হচ্ছে পিডিএফ পড়তেছিলাম। তো এখন হচ্ছে এ এক্স আর বি এক্স হচ্ছে অর্থগোনাল, যেহেতু এদের ইন্টিগ্রালটা এ থেকে বি একটা ফাইনাইট লিমিটে জিরো হয়। তো a vector A is called a unit vector or normalized vector if its magnitude is unity. For example, A dot A equals to A square equals to 1. ঠিক আছে? এরকম যদি হয় তাহলে এটাকে নর্মালাইজড ভেক্টর বলে। ঠিক আছে? বা এই ভেক্টরটাকে ইউনিট ভেক্টরও বলে। মানে এটার যদি এটা ইউনিটি হয়, এটার ম্যাগনিটিউড যদি ইউনিটি হয়, তাহলে দেখেন ম্যাগনিটিউড ইউনিট হওয়া মানে কি, এখন আমার এ এক্স বি এক্স দুইটা আলাদা ভেক্টর দরকার নেই। ax ইন্টু এক্স ইন্টিগ্রেশন এ টু বি ডিএক্স, এটা করলে যদি 1 হয়, তাহলেই হচ্ছে আমার এই ভেক্টরটা হচ্ছে অর্থ নর্মাল ভেক্টর। বুঝা গেছে? এটাই হচ্ছে অর্থ নর্মাল সেট। এখানে হচ্ছে অর্থ নর্মাল সেট ইন এ বি বলতেছে না? তো এই অর্থ নর্মাল সেটের ডেফিনেশনে এটা, মানে আমরা জানি দুইটা ফাংশনের এ থেকে বি তে যদি ইন্টিগ্রাল করে জিরো হয়, ফাংশন দুইটা তো অর্থগোনাল। কিন্তু ওই ভেক্টর, সরি, ওই ফাংশন দুইটার প্রত্যেকটার ভ্যালু যদি 1 হয়, মানে ধরেন দুইটাই এ এক্স হয়, মানে এ এক্স এর ভ্যালু 1, তো এ এক্স কে যদি আমি আবার এ এক্স এ মাল্টিপ্লাই করে ওইটার ইন্টিগ্রাল নিই, তাহলে ওইটা যদি 1 আসে, ওইটা তখন 1 আসবে। তো এই টাইপের সেটকে বলা হয় অর্থ নর্মাল
সেট, মানে যেটার ম্যাগনিটিউড ইউনিটি, অর্থনর্মাল ভেক্টর বা অর্থনর্মাল সেট। Extending the concept, we can say the function ax is normal or normalized if in ab, মানে ab লিমিটের মধ্যে ax টা অর্থনর্মাল বা নর্মালাইজড হবে যদি x হোল স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রাল আমি নিই a থেকে b এর মধ্যে, এটা যদি 1 হয়। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি একটা সেট অফ ফাংশন ফাই কে অফ এক্স নেই, যেটা কে এর ভ্যালু 1 2 3 এরকম বিভিন্ন, তো এখন ফাই এম এক্স আর ফাই এন এক্স এরা দুইজন অর্থগোনাল হবে যদি এ থেকে বি এর লিমিটের মাঝে এদের ইন্টিগ্রালটা 0 হয়, মানে এম ইজ নট ইকুয়ালস টু যদি এন হয়। আর এম ইকুয়ালস টু এন হইলে কি হবে, এটা তো এম ইকুয়ালস টু এন হইলে এটাও ফাই এম এক্স এটাও ফাই এম এক্স হয়ে যাবে, তার মানে ফাই এম এক্স এক্স হোল স্কোয়ার ডিএক্স। তো ওইটা তো 1 আসবে, কারণ তখন তো ফাই এম এক্স এর ভ্যালু ইউনিটি হয়ে যাবে, মানে এটা অর্থ নর্মাল হয়ে যাবে। Each number of the set is orthogonal to every other member of the set and is also orthonormalized. We call such a set of functions an orthonormal set in AB. তো এই জিনিসটাকে, এই যে ফাই কে অফ এক্স এর যে সেটটা, এটার প্রত্যেকটা মেম্বারকে বলা হয় অর্থনর্মাল সেট এবি লিমিটের মাঝে। এবি লিমিটের মাঝে এই সেটের প্রত্যেকটা মেম্বার হচ্ছে অর্থনর্মাল। তো এই জিনিসটাকে এইভাবে সামারাইজ করা হয় নাম্বার 4 আর 5 এর যে ইকুয়েশন, মানে এ কে বি ফাই এম এক্স আর ফাই এন এক্স ডিএক্স, এটাকে ডেল্টা এম এন একটা জিনিস দিয়ে সিম্বল দিয়ে ডিনোট করা হয়। এই যে এই জিনিসটাকে কখনো 0 কখনো 1, এটা এম ইজ নট ইকুয়ালস টু এন হলে 0, আর এম ইকুয়ালস টু 1 2 3 এরকম বিভিন্ন ভ্যালুর জন্য যখন এম ইকুয়ালস টু এন হয় তখন আবার এটা এরকম, মানে এটা হচ্ছে এম ইকুয়ালস টু এন এর জন্য মানে অর্থ নর্মালাইজড, আর এম ইজ নট ইকুয়ালস টু এন হলে অর্থগোনাল, শুধু অর্থ নর্মালাইজ না। বুঝে গেছে? তো এই 4 আর 5 এটাকে একসাথে ডেল্টা এম এন বা ক্রোনেকার সিম্বল দিয়ে ডিনোট করা হয়, মানে এম ইজ নট ইকুয়ালস টু এন হলে এটা 0, আর এম ইকুয়ালস টু এন হলে এটা 1, এই ক্রোনেকার সিম্বলের ভ্যালু। এটা কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা আজকে ডিরেক্ট বই থেকে পড়ে বোঝার চেষ্টা করতেছি। সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা, তো এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য সেট অফ ফাংশন ফাই এম অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার টু টু বাই পাই সাইন এম এক্স, যেখানে এম হচ্ছে 1 2 3 এরকম বিভিন্ন ভ্যালু। এখন বলেন তো এই ফাই এম অফ এক্স এটা আহ, কি অর্থগোনাল নাকি শুধু অর্থ নর্মাল, কোনটা? এই যে এই ইকুয়েশনটা দেখে কি মনে হইতাছে, এটা কি অর্থগোনাল নাকি নর্মাল? অর্থ নর্মাল। হ্যাঁ, অর্থ নর্মাল। এটার কারণটা হচ্ছে কি, এম নট ইকোয়াস টু এন হইলে তো এরকম জিনিস দেয়া এম ইকোয়াস নট ইকোয়াস টু এন হইলে শুধু এম এর ভ্যালু কি দেয়া থাকতো, M 1 2 3, শুধু এম এর ভ্যালু কখনোই দেয়া থাকতো না। স্যার অর্থ আচ্ছা, নর্মালের ক্ষেত্রে দুইটা ডিফারেন্ট ফাংশন থাকবে, দুইটা ভেরিয়েবল থাকবে। কারেক্ট। একটা এম আরেকটা n, দুইটা না, একটা ভ্যারিয়েবল থাকবে, দুইটাই এক্স এর আচ্ছা, উপর এটা ডিপেন্ডেন্ট বুঝছি। থাকবে। আচ্ছা বুঝছি। আচ্ছা, এখানে যেহেতু শুধু একটা আছে এম, এন নাই, তাহলে আমরা বলতে পারবো এটা অর্থ নর্মাল সেট। আর এই লাইনটা কেন লিখছে কেউ কি আমাকে বলতে পারবেন? 0 <x <= পাই, এটা কেন দেয়া? এনিওয়ান? এটা হচ্ছে পারপেন্ডিকুলার হয় এই কারণে হাফ সাইকেলের জন্য, মানে হুম মানে হুম। কোঅর্ডিনেটের উপরের অংশের জন্য। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। ওইটা তো বটেই। হ্যাঁ, মানে হচ্ছে পারপেন্ডিকুলার হয়। আরেকটা বিষয়টা হচ্ছে এইখানে ভ্যালু হচ্ছে 1 এর মধ্যে থাকে, মানে যখন আমরা হোল স্কোয়ার ফরম্যাটে রাখি তখন 1 না, -1 কি হইতে পারবে, মানে যদি অর্থ না, নর্মাল তাহলে সেট হয়? এটা নর্মাল, অর্থ নর্মাল হবে না। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, এটাই।
তো দেখেন, মানে হচ্ছে এটার শুধু 0 থেকে পাই পর্যন্ত নেয়ার মেইন কারণ হচ্ছে এটা। দেখেন, আমার মেইন তো টার্গেট হচ্ছে এটা অর্থ নর্মাল, আর এটার ভ্যালু 1, ওইটা পর্যন্ত রাখা, তাই না? আমার মেইন টার্গেট তো এটা ছিল। তো দেখেন, 0 থেকে পাই যেই পোর্শনটা আছে এটাতে 1-এর রিজিয়নটা না, নিচে গেলে তো -1-এ চলে আসছে, তাই না? তো আমি এই জন্য শুধু 0 থেকে পাই পর্যন্তই নিতে পারবো। বোঝা গেছে বিষয়টা? জি স্যার, বুঝছি। जी सर। আচ্ছা, তো এখন অর্থোগোনালিটি উইথ রেসপেক্ট টু এ ওয়েট ফাংশন এইখানে করছে কি, এই ধরেন ফাই এম সাই এম একই জিনিস, সাই এম এক্স সাই এন এক্স, এই দুইটার যে মাল্টিপ্লিকেশন, এটাকে আর একটা ওয়েট ফাংশন দিয়ে যদি মাল্টিপ্লাই করে, ওইটাকেও আমরা ডেল্টা এম এন নিতে পারি, মানে ক্রোনেকার সিম্বল, যেখানে এই ওয়েট ফাংশনটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। Acha, we often say that the set phi m x is orthonormal with respect to the density function or weight function w. In such case, the set phi m x equals to square root of w x psi m x, where m equals to 1 to 3 is an orthonormal set in AB. এটা হবে, মানে এটা হচ্ছে একটা theorem। এখন এইখানে খুব ডিটেইলে লেখা নেই, শুধু এটা দেয়া আছে, থিওরামটা দেয়া আছে। আপনাদের যদি ওয়েট ফাংশনের থিওরামটা জানতে ইচ্ছে করে তাহলে এটা ওই ডিপসিকে সার্চ দিলে ডিটেইলে পাবেন। এইখানে এত ডিটেলস দেয়া নেই। মানে এটা হচ্ছে জাস্ট আপনি এই মাল্টিপ্লিকেশন রেজাল্টটাকে একটা ওয়েট ফাংশন ডাব্লিউ দিয়ে গুণ করলেন। মানে আপনার যদি মনে হয় কোন একটা ইউজ কেসে এটা নেসেসারি, আপনি এটা করতে পারেন। ওইটাও হচ্ছে ক্রোনেকার সিম্বল অনুযায়ী হবে। আর যখন আমি ইন্ডিভিজুয়ালি ফাংশনটার ভ্যালু বের করব, তো ওই ওয়েট ফাংশনটাকে স্কোয়ার রুট নেব। আচ্ছা, এক্সপানশন অফ ফাংশন ইন অর্থনর্মাল সিরিজ। আচ্ছা, এখন আহ এই জিনিসগুলা আপনাদের হচ্ছে খুব বেশি দরকার নেই। এক্সপানশন অফ ফাংশন ইন অর্থনর্মাল সিরিজ, এই জিনিসগুলো অত বেশি দরকার নেই। তারপর অ্যাপ্রক্সিমেশন ইন দ্য লিস্ট স্কোয়ার সেন্স, এটাও খুব বেশি দরকার নেই। এইখান থেকে মেইনলি হচ্ছে যে এগুলো হচ্ছে বেশিরভাগ থিওরেটিক্যাল কোয়েশ্চেন আছে এই জাতীয় টপিক গুলো থেকে। তো থিওরেটিক্যাল আপনাদেরকে যতটুকু জানাইছে অতটুকু জানলেই হবে। আর এইগুলো এমনিতে একটু রিডিং পড়তে পারেন, এগুলো আপনাদের আসবে না, আপনাদের যে সিলেবাস আর কি। তারপর গ্রাম স্কিমেড অর্থ নর্মালাইজেশন প্রসেস, এইগুলোও খুব একটা আসবে না। অ্যাপ্লিকেশন টু বাউন্ডারি ভ্যালু প্রবলেমস এই জন্যই আসবে না কারণ আপনাদেরকে চ্যাপ্টার 1ই করায়নি বাউন্ডারি ভ্যালু প্রবলেমস, এই জন্য এটা তেমন একটা আসবে না। তো এখন আমরা যে টাইপের সলভ প্রবলেম গুলো আসতে পারে এগুলো একটু দেখি। শো দ্যাট দ্য সেট অফ ফাংশনস, এই যে এই সেট অফ ফাংশন গুলা ফর্ম অ্যান অর্থোগোনাল সেট ইন দ্য ইন্টারভাল -l থেকে l। তো -l থেকে l এর মাঝে এটা এরা অর্থোগোনাল সেট, এটা দেখাতে বলছে। তো বলতেছে দ্য করেসপন্ডিং নর্মালাইজিং constants for the set A so that the set is orthonormal in, এটা -l এও অর্থনর্মাল যাতে হইতে পারে এটার জন্য করেসপন্ডিং নর্মালাইজিং কনস্ট্যান্ট বের করতে বলতেছে। আচ্ছা, তো এইখানে হচ্ছে এই নাম্বার বলতেছে যে প্রবলেম 2.2 আর 2.3 থেকে এটা হচ্ছে অর্থোগোনাল প্রুফ করা যায়। তো পেজ 26-এ যাইতে বলছে। ঠিক আছে, আমরা পেজ 26-এ যাই। আচ্ছা, পেজ 26-এ ও ওরা বলছে এই চ্যাপ্টারের যে নোটেশন ওইটা থেকে ওরা হচ্ছে বের করছে যে এর অর্থ নরম।
আচ্ছা, আমরা এখানে দেখি। আচ্ছা দেখেন, 1 sin π x/l cos π x/l, মানে এটা হচ্ছে সাইন থিটা আর কি। সাইন এক্স, sin 2x, এটা কি বুঝতে পারতেছেন? এটা sin 3x। আর এটা হচ্ছে cos x, cos 2x, cos 3x, এই ধরনের। তো এইগুলার হচ্ছে প্রত্যেকে আপনি যদি দুইটা পেয়ার অফ ফাংশন নেন, এদের হচ্ছে এরপর ইন্টিগ্রেট করেন, এই ইন্টিগ্রালটার ভ্যালু কত আসবে বলতে পারেন? ধরেন 1 আর sin π x/l, এই দুইটা ফাংশন আপনি ইন্টিগ্রেট করলেন, ধরেন বিষয়টা এরকম। কত? 0। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, 0 আসবে। আচ্ছা, এটা দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখাচ্ছি। ধরেন 1 আর sin π x/l, এই দুইটা ফাংশনের ইন্টিগ্রাল 0 থেকে 2 এল এ আমি যদি নেই, মানে এল মানে কি পিরিয়ড না, তো ধরেন 0 থেকে 2 পাই ধরতে পারেন। এটার ভ্যালু অবশ্যই 0 আসবে, কারণ আমরা কি জানি একটা পিরিয়ডে sin x/dx তো সবসময় 0ই আসে, তাই না? পজিটিভ নেগেটিভ দুইটাই এরিয়াই থাকে। সিমিলারলি আমরা যদি পরের পেয়ারটা ধরি, ধরেন পরের পেয়ারটা কোনটা? এই যে sin π x/l আর cos π x/l, এটাকে যদি ইন্টিগ্রেট করি, আচ্ছা ধরেন 0 to L sin π x/l, এটাকে মাল্টিপ্লাই করব cos π x/l, এটার ভ্যালু কত হবে বলেন তো? সেম জিরো। জিরোই আসবে। কিন্তু 0 0। কোশ্চিনে এখানে হচ্ছে -L to L করতে বলছে, আমরা L to L করে ওটাকে কি 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে আলটিমেট 0 আসবে, বাট কোশ্চিনে এল থেকে -L দেখাইতে বলছে। কোয়েশ্চেনে বলছে এরা অর্থগোনাল লাগে, এখন আমরা -π L থেকে L কেন করব না? কারণ পিরিয়ড কি 0 থেকে L না? আমরা মাত্র ইউটিউব ভিডিওতে কি দেখলাম, পিরিয়ড 0 থেকে 2 পাই পর্যন্ত করছিলাম না এটা? দেখেন তো, এটা A থেকে B মানে কি, এটার পিরিয়ড না? এই 0 থেকে 2 পাই এর জন্য করছি না এটার পিরিয়ড যেটা? জি এটা স্যার, কি খেয়াল সেটা করছেন? করেছি। অর্থগোনালের ক্ষেত্রে এটাই হচ্ছে কন্ডিশন, কিন্তু আমাদের কোশ্চিনে তো -L থেকে এল করতে বলছে, তো সেইটা কি হবে? ও আচ্ছা, কোয়েশ্চেনে, হ্যাঁ হ্যাঁ কারেক্ট, এটা একটা ভালো আইডিয়া। ও বলছে যে -L থেকে L এ। এখন হচ্ছে 0 থেকে 2 পাই যেই ঘটনা হবে, আপনি যেটা বলছেন, 0 থেকে -2 পাই বা -L এও তো একই ঘটনা হবে, ওইখানেও তো 0 হয়ে যাবে, তাই না? তো -L থেকে L ও যদি আমরা নিই, এই যে, তাও তো হচ্ছে এটা 0ই হইতেছে। আচ্ছা বুঝছি, এই যে, কিন্তু আমরা ম্যাথটা শুরু করব 0 থেকে L নিয়ে, মানে 0 থেকে হ্যাঁ টু মানে, পাই হ্যাঁ হ্যাঁ কারেক্ট, ফার্স্টে দেখবেন যে ওদের পিরিয়ডের জন্য এটা হইতেছে। পরে বলবেন যে আপনি যদি 0 থেকে -L ও নিতেন, এই জিনিসটা একই আসতো, এটা আসলে 0ই আসতো, কারণ ওইখানেও এরিয়া আন্ডার দা কার্ভ সেম হইতো, তাই না? শুরু করবেন 0 থেকে L নিয়ে, কিন্তু পরে দেখে দেবেন যে এটা অ্যাকচুয়ালি -L থেকে L, টোটাল ইন্টারভ্যালের জন্যই 0। মানে আপনি যদি -L থেকে L টোটাল ইন্টারভ্যাল নেন, তাহলে টোটাল ইন্টারভ্যালের জন্য জিনিসটা 0 আসবে, এটার জন্য 0। বুঝা গেছে? জি আচ্ছা, স্যার এখন বুঝছি। তাহলে এইগুলা সবই হচ্ছে অর্থ নর্মাল, গণাল, -L থেকে L। এখন কনস্ট্যান্টটা বের করতে বলতেছে, যেই মানে নর্মালাইজিং কনস্ট্যান্ট, যেটার জন্য এই সেটের সবাই হচ্ছে অর্থ নর্মালও হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখার চেষ্টা করি। তো -L থেকে L, এখন যদি এটা অর্থ নর্মাল হয়, অর্থ নর্মাল হলে কি m = n হবে না? মানে অর্থ নর্মালের জন্য, নাকি m ≠ n হবে? না, এম কি ইজ মনে ইকুয়াল টু হয়? এন হবে। এম ইজ হ্যাঁ, ইকুয়াল n হবে, তো আমরা ওই নর্মালাইজিং কনস্ট্যান্টই বের করতে যাচ্ছি। তো যেহেতু m = n, আমরা সবকিছু m দিয়ে দেখতে পারি। এখন
আমরা এটা নর্মালি লিখতেই পারি মাইনাস এল থেকে এল সাইন স্কোয়ার এম পাই এক্স বাই এল ডিএক্স সমান এল। এটা হচ্ছে ওয়ান হবে না? না, এটা হচ্ছে প্রবলেম 2.3, মানে ফুরিয়ার সিরিজে কি হইতো যখন মাইনাস এল থেকে এল আমরা একটা সাইন স্কোয়ার ইয়ে করতাম, তখন তখন আমরা ম্যাথ গুলো কিভাবে করতাম বলেন তো? তখন এটা পিরিয়ডটা পাই হইতো না, মনে আছে না? যে সাইন স্কোয়ার হইলে এই পিরিয়ডটা পাই হয়ে যেত। নর্মালি সাইন এক্স এর পিরিয়ড টোয়াইস পাই, তাই না? ফুরিয়ার সিরিজে মনে নেই যখন ইন্টিগ্রেশন 0 টু এল সাইন এক্স হইতো তখন পিরিয়ড পাই হইতো, 2 পাই হইতো, 0 থেকে 2 পাই, মানে যখন সাইন এক্স এর আমরা গ্রাফ আঁকি। আর সাইন স্কোয়ার এক্স হইলে কি হইতো, এটা পাই হয়ে যেত না কমে, জি স্যার। যখন ইভেন পাওয়ার থাকতো। কিছু কি মনে পড়তেছে? অড পাওয়ার, ইভেন পাওয়ার, ওই ফুরিয়ার সিরিজের ওইগুলা ব্যবহার করতেছে ওরা। আচ্ছা, ওরা বলতেছে প্রবলেম 2.3 এ যাইতে, তাহলে আমরা প্রবলেম 2.3 এ যাই। এই যে এটা হচ্ছে প্রবলেম 2.7। তাহলে 2.3 মানে এই যে আমরা ফুরিয়ার সিরিজের এ নট এ এন বি এন এই ম্যাথ গুলা যে করছিলাম, এই যে এইখানে দেখেন, এখানে মনে আছে মাইনাস এল থেকে এল এ যখন কজ স্কোয়ার হইতো তখন আমরা কি পাইতাম, পিরিয়ড এল পাইতাম না? সাইন স্কোয়ারের জন্য এল পাইতাম না? মাইনাস এল থেকে এল সাইন স্কোয়ার এম, এম যখন ইকুয়াল টু এন হয়, মনে আছে? আর যখন এম ইজ নট ইকুয়াল টু এন হইতো তখন জিরো হইতো না ফুরিয়ার সিরিজে? এই যে এম ইজ নট ইকুয়াল টু এন হইলে জিরো, এম আর এন ইকুয়াল না হইলে, ইকুয়াল হইলে কি হইতো, এল হইতো না? মনে আছে? যখন 0 থেকে 2 পাই নিতাম এটা পাই হইতো না? ট্রেভর বেজেটের যে ইয়েতে জি স্যার। দেখছিলাম, মনে পড়তেছে? এটা হচ্ছে ট্রেভর বেজেটের ইয়েতে দেখছে, আপনারা ভুলে গেছেন মনে হয়, আমি দেখাচ্ছি। ট্রেভর, এই যে ওর এই ভিডিওটাতেই দেখাইছিলাম ফুরিয়ার সিরিজের যেটা ছিল, এই যে ইন্ট্রো টু ফুরিয়ার সিরিজ এই প্লেলিস্ট যেটা আছে। আচ্ছা, ওর হচ্ছে ইন্ট্রো টু ফুরিয়ার সিরিজ এই প্লেলিস্টে যাই, তাহলে আমরা সব বুঝতে পারবো। এই যে এইখানে দেখো, এই যে এ নট এন বি এন যে আমরা ক্যালকুলেট করছিলাম তখন দেখছিলাম না, এই যে 0 টু 2 পাইতে এম ইজ নট ইকোয়াল টু এন হইলে কি হয়, জিরো। আর এম ইকোয়াল টু এন হইলে জিনিসগুলো কিরকম হয়, এম ইকোয়াল টু এন হইলে কি হয় জিনিসগুলো, পাই, স্যার বলি। তাই না? জি স্যার। এইটাই আসলে আমি বুঝাতে যাচ্ছি এই জিনিসটা, মানে এইটাই হচ্ছে বইতে এই জায়গায় লিখছে। বইতে এই জায়গায় লিখছে না, এম ইজ নট ইকোয়াল টু এন হইলে কি, ওইখানে 0 থেকে 2 পাই নিছিল, এই জন্য এম ইকোয়াল টু এন এ পাই আসছে। এখানে যেহেতু মাইনাস এল থেকে এল নিছে, তাহলে এম ইজ নট ইকোয়াল টু এন হইলে কি আসবে, এল আসবে। বুঝা গেছে? আর এম ইজ নট ইকোয়াল টু এন হইলে জিরো আসবে, এম ইকোয়াল টু এন হইলে এল আসবে। মানে সিম্পল এই জিনিসটা, এখানে যে জিনিসটা দেখেছে বা এইখানে যে জিনিসটা দেখেছে, বুঝা গেছে? মানে এখানে 0 থেকে 2 পাই ছিল, এই জন্য এম ইজ নট ইকোয়াল টু এন হইলে জিরো আসতেছিল, আর এম ইকোয়াল টু এন হইলে পাই আসতেছিল। যেহেতু এইখানে এরকম ঘটনা মাইনাস এল থেকে এল, এই জন্য এম ইজ নট ইকুয়াল টু এন হলে জিরো আসবে, আর এম ইকুয়াল টু এন হলে এল আসবে। বুঝা গেছে? এইসব ক্ষেত্রে। স্যার আর এখানকার এইটাতে লিমিটটা, সবসময় জিরো আসবে। স্যার হ্যাঁ, এখানকার লিমিটটা মাইনাস এল থেকে এল না হয়ে যদি জিরো থেকে এল হইতো তাহলে হচ্ছে এম ইজ ইকুয়াল টু এন হইলে এল বাই টু আসতো। আসতো, এল বাই টু আসতো। হ্যাঁ, এল বাই টু আসতো, কারেক্ট। আর এটা সর্বক্ষেত্রে জিরো, সাইন কস মিলে যখন ইন্টিগ্রাল করবে, এম ইকুয়াল টু এন হোক এম ইজ নট ইকুয়াল টু এন হোক, এই ট্রেফর বেজেটের যেটা 0 থেকে 2 পাই ছিল, ঠিক আছে? এই যে ট্রেফর বেজেট লিখছিল 0 থেকে 2 পাই দিয়ে, সেম জিনিস এই বইতে যেটা লিখছে।
এখন ক্লিয়ার হয়েছে যে এটা কিভাবে আসছে? কারো কোনো ডাউট আছে? না থাকলে আবার ম্যাথে যাই। আচ্ছা, এখন আবার ম্যাথে গেলাম। তো ম্যাথে গিয়ে আমরা হচ্ছে ওই টপিকটা আবার দেখি, এল এর যে বিষয়টা আসছে। আচ্ছা, ম্যাথটা হচ্ছে কোথায় যেন ছিল? স্যার 65 এর দিকে ছিল আর কি স্পেস। 5। আচ্ছা, তাহলে এখানে দেখি, এখানেই থাকবে কারেক্ট। আচ্ছা, এটাই তো, এটা পর্যন্ত দেখেছিলাম, এর পরে তো পেয়েছিল। তো আমরা হচ্ছে অর্থ নর্মাল সেটের ম্যাথ দেখছিলাম, এই যে এটা। আচ্ছা, তাহলে এখন কি বুঝতে পারছেন যে মাইনাস এল থেকে এল হইলে এইগুলা স্কোয়ার হইলে কেন এল হইতেছে? কারণ এম ইকুয়ালস টু এন হচ্ছে, কজ স্কোয়ার হইলেও এল হচ্ছে, কারণ এম ইকুয়ালস টু এন হচ্ছে। এটা কি বুঝে গেছে? জি স্যার জি স্যার। তাহলে এখন দেখেন, আমাকে বলছিল না একটা ওয়েট ফাংশন নিলে ওইটা রুট ওভার ডাব্লিউ নিতে হবে, এটা বলছিল না থিওরামে? জি রুট স্যার। ওভার ডাব্লিউ ওয়েট ফাংশনের থিওরিটা করেছিল, এইখানে ছিল না? যে আমরা যখন ওয়েট ফাংশন দিয়ে ইয়ে করব, তখন এটা রুট ওভার ডাব্লিউ এক্স হবে না? তো এই ঠিক ওয়েট ফাংশনের এই কনসেপ্ট থেকে ওরা যে পিরিয়ডটাকে, মানে আমরা তো একটা নর্মালাইজিং কনস্ট্যান্ট বের করতেছি, তাই না? নর্মালাইজিং কনস্ট্যান্টটা কাইন্ড অফ ওয়েট ফাংশনের মতো। তো আমার তো হচ্ছে এটাকে নর্মালাইজ করে এই ইন্টিগ্রালটাকে ওয়ান বানাইতে হবে, তাই না? তো আমরা ধরে ওয়ান হওয়ার জন্য এর একটা ওয়েট ফাংশন দরকার, মানে একটা ওয়েট ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো ধরে ওটা রুট ওভার ডাব্লিউ, যেটা হচ্ছে ওয়ান ওভার এল। ওয়ান ওভার এল কেন নিলাম? কারণ আমার হচ্ছে এখানে পিরিয়ডটা হচ্ছে এল, এই জন্য। তো এটার ক্ষেত্রেও রুট ওভার ওয়ান ওভার এল নিচ্ছি। তাহলে আলটিমেটলি এই জিনিসটা আমি কি লিখতে পারি? ওয়ান স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু টুয়েলভ না? এরকম লেখা যায় না? মানে এই জিনিসটা থেকে এরকম লেখা যায়। আর এটার ক্ষেত্রে কি লেখা যায়? আচ্ছা, এইখানে এটা হচ্ছে ইন্টিগ্রেট করা হয়েছে। তো ইন্টিগ্রেশনে, ও আচ্ছা আচ্ছা, সরি, ইন্টিগ্রেট করা হয়নি। আমি কি বলতেছি, মানে আমি চাইলে এই জিনিসটা এরকম লিখতে পারে না? ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল ওয়ান স্কোয়ার ডিএক্স সমান কি? ইন্টিগ্রেশন ডিএক্স। তো এটাকে যখন লোয়ার লিমিট আপার লিমিট বসাবে, এটা টুয়েলভ হবে না? আর ইন্টিগ্রেশন ওয়ান ওভার রুট টুয়েলভ হোল স্কোয়ার ডিএক্স, এটাও সমান ওয়ান লেখা যায় না? মানে আমি জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন যদি চিন্তা করি, এটার ভ্যালু টুয়েলভ আর এটার ভ্যালু ওয়ান লেখা যায়, তাই তো? আচ্ছা, যদি এরকম হয়, মানে আসলে আমি এই ইন্টিগ্রেশনটা করলাম কেন? আমার এই টার্মটাকে ওয়ান বানাইতে হবে অর্থ নর্মালাইজ করার জন্য। এই টার্মটাকেও ওয়ান বানাইতে হবে অর্থ নর্মালাইজ করার জন্য। তো এখন এই টার্মটা ওয়ান বানানো যেই কথা, এইখানে একভাবেই এটা ওয়ান বানানো সম্ভব যদি আমি ওয়ান স্কোয়ার ডিএক্স এই ফরম্যাটে লিখি। এটা এখানে কি একটু ভুল আছে মনে হচ্ছে? আচ্ছা আহ স্যার, এখানে যে আমি মানে নর্মাল ওয়ানটা জাস্ট বসাই দিচ্ছি দিয়ে ইন্টিগ্রেট করতেছি, হ্যাঁ, ওয়ান বসায় দিয়ে ইন্টিগ্রেট করতেছে মানে ওয়েট ফাংশন রুট দিয়ে, ওভার ওয়ান কারণ বাই এটা এন। নর্মালাইজিং কনস্ট্যান্ট লাগবে, আর ওয়ান হচ্ছে অর্থ নর্মালের জন্য বসাচ্ছি।
মেইনলি। না মানে ঠিক এখান আছে। থেকে যে দেন থেকে অলসো এই লাইনটার মধ্যে মানে কিভাবে আসলো, এটা কি হচ্ছে জাস্ট ও ওই √1/L সাইন এম, এই পুরাটার ভ্যালু ওয়ান নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। ওরা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতর যা আছে টোটালটাকে ওয়ান ধরতেছে, কারণ এছাড়া কি ইন্টিগ্রালটার ভ্যালু ওয়ান হওয়া সম্ভব? না। না স্যার। মানে এই টোটালটা যদি ওয়ান হয়, এই যে ব্র্যাকেটের ভিতর যা আছে এই পুরাটা যদি ওয়ান না হয়, এই যে এই পুরাটা, তাহলে কি আমি কখনোই এই শর্তটা ফিল আপ করতে পারবো যে এই ফুল ইন্টিগ্রাল ইকুয়ালস টু ওয়ান? তারপর এইখানে হচ্ছে আমার পুরা এই যে এই জায়গাটা আছে না, এই ইন্টিগ্রালটার ভ্যালু যদি 1/√2L না হয়, তাহলে কি টোটালটা কি ওয়ান হওয়া সম্ভব? সবাই কি বুঝতে পারতেছেন? এটাই কষ্ট যদি 1/√2L হয়, তাহলেই হচ্ছে এই জিনিসটা ওয়ান হয়। টোটালি ইন্টিগ্রালের ভ্যালু এটা আপনি ইন্টিগ্রেট করে দেখেন, করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে এই টোটালটা ওয়ান হইলে ইন্টিগ্রালটা ওয়ান হয়। তো এই ক্ষেত্রে কি দেখা যাইতেছে, এটার ভ্যালু হচ্ছে 12, আর এই ক্ষেত্রে এই ইন্টিগ্রালটার ভ্যালু ওয়ান। তার মানে আমার যে কজেক্স যে ফাংশন গুলো আছে বা ওয়ান কজেক্স, ওইগুলাকে সব √2L দিয়ে ইয়ে করা লাগবে। মানে ওয়ান যে ভ্যালুটা, ওয়ান ভ্যালুটাকে করা লাগবে √2L দিয়ে। সরি, ওয়ানের যে ভ্যালুটা ওইটাকে √2L দিয়ে করা লাগবে। মানে এখানে যে ওয়ান ছিল ওইটাকে নর্মালাইজ করার জন্য √2L দিয়ে করা লাগবে। আর বাদ বাকি যত সাইন কজ আছে সবাইকে 1/√L এই নর্মালাইজিং কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে। এটাই হচ্ছে মাল্টিপ্লাইং নর্মালাইজিং কনস্ট্যান্ট। বুঝে গেছে? সবাই বুঝছেন এখন? মানে আমার অর্থগোনাল সেট এটা তো আমরা ইজিলি বুঝছি। অর্থ নর্মালাইজেশনের জন্য এই টার্মটাকে একটা ওয়েট ফাংশন বা নর্মালাইজিং কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। যেহেতু এগুলার পিরিয়ড L, তো আমি এই জন্য ওয়েট ফাংশনটা রয়েছে √1/L। এটা ম্যাথমেটিক্যাল থিওরি থেকে আমাকে বলে দিচ্ছে যে একটা পিরিয়ড যদি এল হয়, তোমার ওয়েট ফাংশন হচ্ছে √1/L হবে। তো √1/L দিয়ে মাল্টিপ্লাই করছে, ঠিক আছে, কিন্তু এই পুরাটা ইন্টিগ্রালটার ভ্যালু, পুরো ইন্টিগ্রালটার ভ্যালু তখনই ওয়ান হবে যখন এই ভিতরের এইটার ভ্যালু ওয়ান হবে। আর এই পুরো ইন্টিগ্রালটার ভ্যালু তখনই ওয়ান হবে যখন ভিতরের পুরোটার ভ্যালু 1/√2L হবে। তো এই জন্য শুধু ওয়ান যেটা, ওই টার্মটাকে আমরা √2L দিয়ে ভাগ করে হচ্ছে নর্মালাইজ করছি। আর বাদ বাকি যে সাইন কোসাইনের ভ্যালু আছে ওদেরকে এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করছে। সরি, 1/√L এটা দিয়ে মাল্টিপ্লাই করছে, কারণ আমি ইনিশিয়ালি এটা দিয়ে শুরু করছিলাম। এই যে 1/√L দিয়ে এদেরকে নর্মালাইজ করতে পারছিলাম। এই জন্য কোসাইনকেও 1/√L দিয়ে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট বানাইছি, সাইনকেও বানাইছি। এই যে, বুঝা গেছে? সবাই বুঝছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন সি নাম্বার। আহ মোটামুটি হচ্ছে এ বি, এটা পারলেই হবে, এই ধরনের গুলাই বেশি আসবে। আচ্ছা, তো এটাই হচ্ছে ফাংশনের অর্থগোনালিটি, ওয়েট ফাংশন রিলেটেড যে প্রবলেম ওইগুলা। বাদ বাকি গুলো আপনাদের সিলেবাসে ওইভাবে হচ্ছে ইনক্লুডেড নাই। ওইভাবে এই যে আইগেন ভ্যালু, আইগেন ফাংশন, এগুলো ইনক্লুডেড নেই। এই জন্য এগুলো আজকে দেখাচ্ছি না। তো আপনাদের অর্থগোনালিটি বা যে জিনিসগুলা, অর্থ নর্মাল সেট, এগুলা হচ্ছে এই টাইপের কোয়েশ্চেনই আসবে। সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? অর্থগোনালিটি বা অর্থ নর্মাল সেট কি জিনিস? স্যার এটা প্র্যাকটিস করব কোথা থেকে? ও, এটা হচ্ছে এইখানে হচ্ছে কিছু কিছু হচ্ছে ম্যাথ আছে,
এটার যে এক্সারসাইজ, এটাতে স্যার কিছু আপনি কিছু একটু আগাই দিবেন। দেখে তাই বলতে এই যে সিম্পল যেগুলো, মানে অর্থ গোনাল, অর্থ নর্মাল। হ্যাঁ আজকে এই তো যে দেখলাম অর্থগোনাল, আমাদের কাছে তো কোনোটাই সিম্পল লাগবে না। এই যে অর্থগোনাল সেট, অর্থ নর্মাল সেট, এই যে ডিটারমাইন the constant so that the functions are mutually orthonormal in the interval 0 to 1, এই ধরনের। তারপর obtain a orthonormal set, এই যে 3.17 আর এ, এই জাতীয় দুই তিনটা করলেই হবে। তারপর এই যে 3.22 থ্রি ডাইমেনশনাল ভেক্টর, এরকম টুকটাক আসতে পারে। ও আচ্ছা, এটা দরকার নেই, এটা তো মোটামুটি হচ্ছে বেসিক্যালি এআই আসে, কি জানি বলে, মানে থিওরিটিক্যালি বেশি আসে, আর এরকম দুই একটা টুকটাক ছোটখাটো ম্যাথ আসে। তো এটা এতটুকু পড়লেই মোটামুটি হবে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কোনো বিষয় নিয়ে?